হ্যালো বন্ধুরা, আজকে আমরা অ্যাডমিশনের জন্য বোটানির একটা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব। তো আমাদের এই প্রথম লাইভ ক্লাসটিতে আমরা বোটানির যে চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে অণুজীব, এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি মেডিকেল অ্যাডমিশন বলো কিংবা ভার্সিটি অ্যাডমিশন বলো, অণুজীব চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা আর দেরি না করে আমরা চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করতে শুরু করে দিই। অণুজীব চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে যে তোমাদের বইয়ে 3টা সেগমেন্ট আছে। প্রথমটা হচ্ছে ভাইরাসের, পরেরটা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে, এবং লাস্টে হচ্ছে ম্যালেরিয়া নিয়ে। তাহলে এই যে ভাইরাসের যে সেগমেন্টটা সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা ভাইরাস নিয়ে প্রথমে পড়াশোনা করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে ভাইরাসের কোন কোন টপিক, ব্যাকটেরিয়ার কোন কোন টপিক এবং ম্যালেরিয়ার কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো ভাইরাসের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচারাল বেসিক, অর্থাৎ তার গঠনটা। প্রথমে তার গঠন নিয়ে একটু অল্প স্বল্প জেনে নিব, তারপরে তার টাইপ বা শ্রেণী বিভাগ খুবই ইম্পর্ট্যান্ট, তারপর লাইটিক এবং লাইসোজেনিক সাইকেলের অল্প কিছু জিনিস জেনে নিব, এরপরে অপকারিতা উপকারিতা, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই চ্যাপ্টারে যে জিনিসগুলো মেইনলি ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাবে যে এই চ্যাপ্টারে কিন্তু ব্যাখ্যামূলক জিনিস কম, কিন্তু এই চ্যাপ্টারে ইনফরমেটিভ জিনিস অনেক বেশি। এই কারণে আমরা সেই জিনিসগুলোই জানবো এবং কিছু ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমরা জানবো যে কীভাবে মনে রাখতে হয়। তাই ব্যাখ্যা বা বর্ণনার থেকে মনে রাখা বা তথ্য বা ইনফরমেটিভ জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য অনেক বেশি। এই জন্য আমরা এখন আর দেরি না করে চলে যাই আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনায়। তাহলে ভাইরাসের স্ট্রাকচারাল বেসিক বলতে তোমরা যেহেতু পড়ে এসেছো তোমরা জানো ভাইরাসের ভিতরে কি থাকে বলো তো। নিউক্লিক অ্যাসিড থাকে, আর সেই নিউক্লিক অ্যাসিডটা হতে পারে ডিএনএ, আবার সে কিন্তু আরএনএও হতে পারে। তাহলে এই যে ভাইরাসের একদম কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড থাকে, সেটা হয় ডিএনএ হবে, না হলে আরএনএ হবে, কখনো ডিএনএ আরএনএ একসাথে থাকবে না। এবং এই নিউক্লিক অ্যাসিডের বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে। এই যে প্রোটিনের আবরণটা থাকে, এই প্রোটিনের আবরণটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড। তো ধরো এটা হচ্ছে একটা ভাইরাস, সেই ভাইরাসের বাইরে এরকম প্রোটিনের আবরণ আছে, তাহলে এই আবরণটাকে বলা হবে হচ্ছে ক্যাপসিড। এবং তার ভিতরে কে থাকবে? ভিতরে ধরো ডিএনএ আছে। তাহলে এই যে ক্যাপসিড এক একটা ইউনিট নিয়ে তৈরি। এই টোটাল জিনিসটা যদি ক্যাপসিড হয়, এই টোটাল বাইরের আবরণটা, ভিতরের এই জিনিসটা যদি নিউক্লিক অ্যাসিড হয়, তাহলে ক্যাপসিড যে ছোটো ছোটো ইউনিট দিয়ে তৈরি, সেই ইউনিটগুলোকে আমরা বলবো হচ্ছে ক্যাপসোমিয়ার। আর এই ক্যাপসোমিয়ারগুলো কিন্তু তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। যেহেতু এই টোটাল একটা প্রোটিনের আবরণ, তাহলে অবশ্যই এই প্রোটিনের আবরণটার ইউনিট কী হবে বলো তো? অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে ক্যাপসোমিয়ারগুলো দিয়ে ক্যাপসিডটা তৈরি হয়, এই ক্যাপসোমিয়ারগুলো প্রত্যেকটা ইউনিট কিন্তু আবার অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তাহলে আমরা এটা একটা বেসিক স্ট্রাকচার বা স্ট্রাকচারাল বেসিকটা জেনে নিলাম। এই যে ক্যাপসিডটা থাকে, এই ক্যাপসিডটা কিন্তু একটা অ্যান্টিজেনের মতো কাজ করতে পারে। তাহলে এটা হচ্ছে ভাইরাসের একেবারে বেসিক স্ট্রাকচার বা গঠনগত দিক থেকে একদম বেসিক স্ট্রাকচার, যেটা আমরা বলতে পারি। তাহলে এই যে ভাইরাস, এই ভাইরাসের আবিষ্কারের দিক থেকে যদি আমরা একটু দেখি যে কখন কে আবিষ্কার করেন বা কোত্থেকে শুরু হয়, আমরা দেখতে পাবো সবচেয়ে প্রথমে যে ভাইরাসটা আবিষ্কার করা হয় সেটা হচ্ছে টিএমভি। আর টিএমভিতে কি হয় তোমরা জানো? টোব্যাকো মোজাইক ভাইরাস। টোব্যাকো মানে কি বলতো? টোব্যাকো মানে হচ্ছে তামাক, তাই না? তাহলে টোব্যাকো মোজাইক ভাইরাস এমন একটা ভাইরাস যেটা তামাক গাছে রোগ সৃষ্টি করবে। তাহলে টিএমভি এমন একটা ভাইরাস যেটা কি করবে? তামাক গাছে রোগ সৃষ্টি করবে। আর এই টিএমভিটাকে কিন্তু সবচেয়ে প্রথমে আবিষ্কার করা হয়, এবং এই টিএমভিটাকে কেলাস করে সবচেয়ে প্রথমে পৃথক করেন হচ্ছে WM স্ট্যানলি। WM স্ট্যানলি এই টিএমভিটাকে সবচেয়ে প্রথমে কেলাস করে পৃথক করেন। আর এই যে টিএমভিটাকে তিনি যখন পৃথক করেন, তারপর থেকে কিন্তু আমরা ভাইরাস নিয়ে আরও অনেক ভালোভাবে স্টাডি করতে পেরেছি বা গবেষণা করতে পেরেছি। এই জন্য তাকে বলা হয় ভিরোলজির জনক। ঠিক আছে? ভিরোলজির জনক। ভিরোলজির জনক মানে কি? ভিরোলজি বা ভাইরোলজি অনেকে বলতে পারে। ভাইরাস নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখা, সেটাকে বলা হয় ভিরোলজি। তো ভিরোলজি বা ভাইরোলজির জনক বলা হয় হচ্ছে WM স্ট্যানলিকে। তাহলে
তিনি টিএমভিকে কেলাস করে পৃথক করায় তাকে আমরা ভিরোলজির জনক আখ্যা দিই, এবং তাকে এর জন্য কিন্তু নোবেল পুরস্কারও দেওয়া হয় 1946 সালে। তাহলে এটা হচ্ছে একটু হিস্ট্রি দিক থেকে বেসিক ইনফো থাকে। তো স্ট্রাকচারাল দিক থেকে বা গঠনগত দিক থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, তোমরা খেয়াল করবে কিছু কিছু ভাইরাসে তোমরা দেখতে পাবে যে ধরো বাইরে এরকম একটা ক্যাপসিডের আবরণ আছে, ভিতরে ধরো যে নিউক্লিক অ্যাসিড আছে, সেই ক্যাপসিডের আবরণটার বাইরেও এক ধরনের আবরণ দেখা যায়। এই এটা যদি ক্যাপসিড হয়, এরকম এরকম অনেকগুলা ক্যাপসোমিয়ার দিয়ে এই ক্যাপসিডটা তৈরি হবে। তাহলে এই বাইরেটা যদি ক্যাপসিড হয়, নিউক্লিক অ্যাসিডের বাইরে যে আবরণটা, ক্যাপসিডের বাইরে মাঝে মাঝে আরেক ধরনের আবরণ কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। সেই আবরণগুলোকে বা সেই লেয়ারকে বলা হয় এনভেলপ। ওকে, অ্যান্ড এই যে এনভেলপটা, এই এনভেলপটা এমন একটা স্তর যে স্তরটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ লিপিড আর প্রোটিন মিলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে লিপোপ্রোটিন। তাহলে এই লিপোপ্রোটিন দিয়ে এই এনভেলপটা তৈরি হয়। তাহলে এই এনভেলপটাকে আমরা বলি বহিস্থ আবরণী, অনেক সময় ক্যাপসিডের বাইরে থাকে। তাহলে তোমরা এটা মনে রাখতে পারো যে যেসব ভাইরাসে বহিস্থ আবরণী আছে সেটা কিভাবে আমরা মনে রাখতে পারি, এভাবে HHI, এদের এনভেলপ আছে, এনভেলপ আছে। তাহলে HHI তে কি হয় আমরা সেটা এখন দেখে নেব। HHI তে যেটা হয় সেটা হচ্ছে হার্পিস, HIV আর ইনফ্লুয়েঞ্জা। হার্পিস ভাইরাস, এইচে হচ্ছে HIV আর আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে এই তিনটা ভাইরাস এর উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে যেগুলোতে বহিস্থ আবরণী আছে, অর্থাৎ এনভেলপটা আছে। তাহলে এই চ্যাপ্টারে এই যে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখবে, এই এক্সাম্পলগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই এক্সাম্পলগুলো মনে রাখার ট্রিক্সগুলোই আমরা কিন্তু আস্তে আস্তে করে দেখতে থাকবো, কারণ এগুলোই অবজেক্টিভে বেশি আসবে। তাহলে এটা হচ্ছে বহিস্থ আবরণীর ক্ষেত্রে। এখন আমরা স্ট্রাকচারাল বেসিক হিস্ট্রি খানিকটা জেনে নিলাম। আমরা এখন যে পয়েন্টটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে টাইপস, অর্থাৎ শ্রেণীবিভাগ। ভাইরাসের শ্রেণীবিভাগ জেনারেলি বিভিন্নভাবে করা হয়ে থাকে। আকৃতি বা শেপের ভিত্তিতে যখন আমরা তার টাইপোলজি করি বা শ্রেণীবিভাগ করি সেটা কীরকম হয় আমরা এখন ওই জিনিসটা দেখব। টাইপস, আকৃতির ভিত্তিতে, যে তার আকার বা আকৃতি কীরকম সেটার ভিত্তিতে যদি আমি টাইপ করি তাহলে আমার কি কি টাইপ আমরা পেতে পারি। কিছু কিছু ভাইরাস যেগুলো দেখা যাবে দণ্ডাকার, তাহলে এই দণ্ডাকার ভাইরাস আমরা কিভাবে মনে রাখবো, যেগুলো হচ্ছে লম্বা হয়, স্টিকের মতন হয়। এই দণ্ডাকার ভাইরাস মনে রাখার উপায় হচ্ছে ATM। আলফা মোজাইক, এতে হচ্ছে আলফা মোজাইক। তারপরে টিতে হচ্ছে, দেখো টি এর পাশে হচ্ছে M, তাহলে এই টিতে হবে হচ্ছে TMV। TIV কিন্তু হবে না, কারণ এখানে টি থাকলে অনেকে হয়তো TIV ভাববে, কিন্তু যেহেতু পাশে M আছে মনে রাখবে এই টিতে হবে হচ্ছে TMV, অর্থাৎ টোব্যাকো মোজাইক ভাইরাস। আর এই M এ হবে হচ্ছে মাম্পস ভাইরাস। তাহলে আলফা মোজাইক ভাইরাস, TMV আর মাম্পস ভাইরাস, এই তিন ধরনের ভাইরাস হচ্ছে দণ্ডাকার ভাইরাস। এরপরে আমরা যে টাইপোলজিটা দেখব সেটা হচ্ছে গোলাকার, যে কিছু কিছু ভাইরাস আছে যেগুলা কিন্তু গোল গোল হয়। তোমরা কিন্তু গোলাকার একটা ভাইরাস অলরেডি দেখে ফেলেছো এবং জেনে ফেলেছো 9-10-এ, যেটা ছিল HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা এইডস কজ করে, সেটা কিন্তু গোলাকার। তাহলে গোলাকার ভাইরাস আমরা দেখতে পারি HTDP। এইচে হবে হচ্ছে HIV, যেটা আমরা মাত্র জানলাম। টিতে হচ্ছে TIV, দেখো TMV কিন্তু দণ্ডাকার, তাহলে এখানে কি হবে TIV। ডিতে হবে হচ্ছে ডেঙ্গু ভাইরাস, পিতে হবে হচ্ছে পোলিও ভাইরাস। ওকে, তাহলে এইচে হচ্ছে HIV, টিতে হচ্ছে TIV। TIVতে কি হয় বলো তো? TIVতে যেটা হয় সেটা হচ্ছে টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। এটা হচ্ছে TIVর ফুল ফর্ম, টিপুলা ইরিডিসেন্ট
ভাইরাস, এটা হচ্ছে টিআইভির ফুল ফর্ম, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এইচটিটিপি হচ্ছে গোলাকার ভাইরাস। এগুলো হচ্ছে শর্টকাট যেভাবে তুমি মনে রাখতে পারো, কারণ অনেক ইনফরমেশন তো মনে রাখার জন্য আমরা শর্টকাটগুলো বা ছন্দগুলো মনে রাখবো যাতে আমাদের কষ্টটা কমে যায়। তাহলে এগুলো হচ্ছে গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাসের পরেও আমরা আরও কিছু টাইপ দেখতে পারি, যেমন কিছু কিছু ভাইরাস হয় যে ভাইরাসগুলা ঘনক্ষেত্রের মতন। তোমরা ঘনক দেখেছো, ঘনক্ষেত্র কি সেটা তোমরা জানো। তাহলে ঘনক্ষেত্রাকার ভাইরাস কোনগুলো? ঘনক্ষেত্রাকার ভাইরাস যেগুলো, সেগুলো আমরা মনে রাখি এভাবে, হা ভা। হাতে হচ্ছে হারপিস, ভাতে হচ্ছে ভ্যাকসিনিয়া। ওকে, এই ভ্যাকসিনিয়া কিন্তু গো বসন্ত, গরুর বসন্ত আর কি, সেটা কিন্তু সেটার জন্য এই ভ্যাকসিনিয়া কিন্তু দায়ী। তাহলে হা ভা অর্থাৎ হারপিস আর ভ্যাকসিনিয়া এগুলো কিন্তু ঘনক্ষেত্রাকার ভাইরাস। এরপরে ফোর্থ যে টাইপোলজিটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙাচি আমরা জানি এটার ইংলিশটা কি, ট্যাডপোল। তাহলে ব্যাঙাচি আকৃতির কোনগুলো হবে? T2, T4, T6, এগুলো হবে হচ্ছে ব্যাঙাচি আকৃতি। আর দেখা কিন্তু ইভেন নাম্বার 3, 9, 5, 9, T2, T4, T6 এগুলো হচ্ছে ব্যাঙাচি আকৃতির। আর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, অর্থাৎ সিলিন্ডারের মতন হবে দেখতে। তোমরা জানো সিলিন্ডার কি, তোমরা পড়েছো ম্যাথে। তাহলে সিলিন্ড্রিক্যাল গুলা কোনগুলো হবে? সেটা হচ্ছে, এটা মনে রাখবে এইভাবে, ইমরানের মোটর বাইক হচ্ছে সিলিন্ড্রিক্যাল। ইমরানের মোটর বাইক, ইমরানে কি হচ্ছে? ইবোলা, আর মোটর বাইকে হচ্ছে মোটরের স্ট্রিক ভাইরাস। তাহলে ইমরানের মোটর বাইক সিলিন্ড্রিক্যাল, দ্যাট মিনস ইবোলা অ্যান্ড মোটরের স্ট্রিক ভাইরাস এগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল ভাইরাস। অ্যান্ড 6 নম্বরে লাস্টে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডিম্বাকার, ওভাল শেপ। ডিম্বাকার এটার একটাই আছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে এই যে নামগুলো, এই যে এক্সাম্পলগুলো, আশা করছি যে এগুলো একটু ইজিয়ার হয়ে গেছে, বা তোমরা যদি 1-2 বার এটা পড়তে থাকো তাহলে দেখবে অটোমেটিক্যালি এটা কিন্তু মাথায় ঢুকে যাবে। তাহলে এইভাবে করে আমরা সেই আকৃতির ভিত্তিতে টাইপোলজিগুলো এবং তাদের এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখতে পারি। এখন আমরা যে টাইপগুলো দেখব সেটা হবে আকৃতির ভিত্তিতে না, সেটা হবে নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে আমি যখন ভাইরাসকে বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করব, শ্রেণীতে ভাগ করব, তখন আমরা কি পাবো? আমরা জানি যে ভাইরাসের মধ্যে কখনো ডিএনএ এবং আরএনএ একসাথে থাকতে পারে না, তাহলে হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে। তাহলে আমরা ফার্স্ট টাইপ কি দেখব? ডিএনএ ভাইরাস, অর্থাৎ যেসব ভাইরাসের মধ্যে কি থাকবে বলো তো? ডিএনএ থাকবে নিউক্লিক অ্যাসিড হিসেবে, সেগুলোকে আমরা বলবো ডিএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস মনে রাখার জন্য কিছু রাইম আছে, যে রাইমগুলা তোমরা এভাবে মনে রাখতে পারো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝি? টিপু আমরা জানি, আমরা দেখেছি টিপুতে কি হবে? টিআইভি, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। ভাইতে কি হবে? ভাইতে হবে হচ্ছে ভ্যাকসিনিয়া, যেটা গো বসন্ত কজ করে। টিটুতে হচ্ছে টিটু ভাইরাস আমরা জানি। ভ্যানিলাতে হবে হচ্ছে ভ্যারিওলা। তাহলে এই ভ্যারিওলা কি কজ করে বলতো? ভ্যারিওলা বসন্ত কজ করে, বসন্ত ভ্যারিওলা কজ করে, আর হাম কজ করে হচ্ছে রুবিওলা। বসন্ত কজ করে হচ্ছে ভ্যারিওলা, হাম কজ করে হচ্ছে রুবিওলা। তাহলে এই ভ্যারিওলা বসন্ত কজ করছে, আর ভ্যাকসিন হচ্ছে গরুর বসন্তটা কজ করছে। হতেতে কি হবে? হতেতে দুটো জিনিস আমরা দেখতে পারবো, একটা হচ্ছে হারপিস, আর আরেকটা যেটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে হেপাটাইটিস বি।
হার্পিস অ্যান্ড হেপাটাইটিস বি। ফ্রান্সে এটাতে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস। আর এলোতে কি হবে? এলোতে হচ্ছে অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স। ওকে, তাহলে এইখানে দেখো ডিএনএ ভাইরাস মনে রাখার ছন্দটা কিরকম হবে? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে এখানে খেয়াল করো, টিপুতে কি হবে? টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস টিআইভি, ভাইতে হচ্ছে ভ্যাকসিনিয়া যেটা গরু বসন্ত কজ করে, টিটুতে হচ্ছে অবভিয়াসলি টিটু, ভ্যানিলাতে হচ্ছে ভ্যারিওলা যেটা মানবদেহে বসন্ত কজ করে, হতে হচ্ছে হার্পিস এবং হেপাটাইটিস বি, ফ্রান্সে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, এলোতে হচ্ছে অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তাহলে এগুলো হচ্ছে সমস্ত ডিএনএ ভাইরাস। তাহলে এটা দেখলে মোটামুটি তোমাদের ডিএনএ ভাইরাসের নামগুলো মনে থাকবে অবশ্যই, বা ডিএনএ ভাইরাস মানে কোন কোন ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিডের ডিএনএ সেটা তোমরা বুঝতে পারবে। সেকেন্ড আমরা যে ছন্দটা দেখব সেই ছন্দটা হবে কিসের জন্য বলো তো? অবশ্যই আরএনএর জন্য ছন্দটা হবে। তাহলে আমরা ডিএনএ ভাইরাস দেখেছি, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। এবং এই আরএনএ ভাইরাসের ছন্দটা বেশ মজার, ক্ষুধার্ত মানুষরা এটা খুব ভালো মনে রাখতে পারবে। সেটা হচ্ছে মা ডিম পোলাও টমেটোর হালুয়া, জানি না এই জিনিসটা কেমন হবে, রান্না করেছে। মা ডিম পোলাও টমেটোর হালুয়া রান্না করেছে, তাই না? টমেটোর হালুয়া হয় কিনা আমি জানি না, বিস্বাদ হবে জিনিসটা যদি হয়, কিন্তু এই জিনিসটা মনে রাখা যায়, তাই না? মা ডিম পোলাও টমেটোর হালুয়া রান্না করেছে। তাহলে মাতে কি? মাতে হচ্ছে মামস ভাইরাস, ডিমে হচ্ছে অবশ্যই কি ডেঙ্গু ভাইরাস, পোলাওয়ে হচ্ছে পোলিও ভাইরাস, টমেটোতে যেহেতু টমেটো টিএমভি, হালুয়াতে আমরা দেখতে পারবো কি এইচআইভি, আর রান্নাতে আমরা দেখতে পারবো হচ্ছে র্যাবিস। এই র্যাবিসটা কিন্তু জলাতঙ্ক জন্য দায়ী। আর করেছেতে হচ্ছে আমরা দেখতে পারবো চিকুন গুনিয়া, করেছে তাই এটা হচ্ছে চিকুন গুনিয়া আরএনএ ভাইরাস। গত বছরই কিন্তু আমাদের দেশে চিকুনগুনিয়া অনেক বেশি মাত্রায় কিন্তু ছড়িয়েছিল। তাহলে আমরা আরএনএ ভাইরাস দেখতে পাচ্ছি কি কি বলতো? মা ডিম পোলাও টমেটোর হালুয়া রান্না করেছে। মাতে মামস ভাইরাস, ডিমে ডেঙ্গু ভাইরাস, পোলাওয়ে পোলিও ভাইরাস, টমেটোতে টিএমভি, হালুয়াতে এইচআইভি, রান্নাতে র্যাবিস, করেছেতে চিকুনগুনিয়া। তাহলে এগুলো আমরা এভাবে মনে রাখতে পারবো। আরএনএ ভাইরাসের ক্ষেত্রে ছন্দটা এইভাবে আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা দেখে নিলাম যে আরএনএ ভাইরাসের ছন্দটা কীরকম হবে। তাহলে এটা হচ্ছে ডিএনএ আরএনএ কার মধ্যে আছে, কোন কোন ভাইরাসের মধ্যে আছে সেটার ভিত্তিতে আমরা টাইপোলজি করেছি। এখন কাকে অ্যাটাক করছে সেটার ভিত্তিতে যদি আমরা টাইপ করি যে কাকে অ্যাটাক করছে, ভাইরাস কোন জীবটাকে অ্যাটাক করছে সেটার ভিত্তিতে যদি আমরা টাইপোলজি বের করি, তাহলে আমরা কি কি টাইপ পেতে পারবো? ব্যাকটেরিওফাজ, তাই না? ব্যাকটেরিওফাজ কি করে? ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, আমরা জানি T2 T4 এগুলো ব্যাকটেরিওফাজ। তারপরে সায়ানোফাজ কি করবে? সায়ানো মানে হচ্ছে নীল, দ্যাট মিনস সায়ানোফাজ কি নীলাভ সবুজ শৈবালকে অ্যাটাক করবে। তারপরে আমরা দেখতে পারি মাইকোফাজ, তাই না? মাইকোফাজ কি করবে? মাইকোফাজ হচ্ছে ছত্রাককে অ্যাটাক করবে। তাহলে ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। তারপরে সায়ানোফাজ নীলাভ সবুজ শৈবালকে অ্যাটাক করে, কারণ এটা নামে দেখো সায়ানো আছে, নীলাভ সবুজ শৈবাল। আর মাইকোফাজ যেহেতু মাইকো আছে তার মানে সে কি করবে? অবশ্যই ছত্রাককে অ্যাটাক
করবে। তাহলে এই ধরনের বইয়ে তোমরা দেখতে পারো বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে সায়ানোফাজ, এগুলো হচ্ছে LPP1, LPP2, এগুলো হচ্ছে সায়ানোফাজ। ব্যাকটেরিওফাজ, যেটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, তোমরা দেখতে পারবে T2 T4 এগুলো। তাহলে এই ধরনের এক্সাম্পলগুলো সেগুলো খানিকটা ইম্পর্টেন্ট হতে পারে, তবে এর আগের টাইপোলজিগুলোর থেকে এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, যে কারা কাকে অ্যাটাক করছে এগুলার এক্সাম্পলগুলো লেস ইম্পর্টেন্ট। আমরা ভাইরাসের আরও কিছু ডেফিনিশন বা আরও কিছু সংজ্ঞার মতন আমরা দেখে নিব। সেটা হচ্ছে আর কি কি ধরনের সংজ্ঞার মতন আমরা দেখতে পারি এই ইয়ের থেকে, মানে ভাইরাস থেকে। সেটা হচ্ছে প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে এমার্জিং ভাইরাস। এমার্জিং ভাইরাস কি? এমার্জ করা মানে কি? এমার্জ করা মানে হচ্ছে এক জায়গা থেকে বের হয়ে আরেক জায়গায় যাওয়াকে এমার্জ করা বলা হয়। তাহলে এমার্জিং ভাইরাস এক জায়গা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? এমার্জিং ভাইরাস হচ্ছে এমন ধরনের ভাইরাস যে ভাইরাসগুলো কি করে, প্রথমে ধরো এক ধরনের পোষককে সে অ্যাটাক করতো বা আক্রমণ করতো, পরে সে অন্য ধরনের পোষককে অ্যাটাক করে বা আক্রমণ করে। এই যেমন ধরো এইচআইভি কিন্তু আগে বানরকে অ্যাটাক করতো, আগে বানরের হতো। সেখান থেকে এইচআইভি পোষক চেঞ্জ করে এখন কার কাছে এসেছে? মানুষের কাছে। দ্যাট মিনস এখন কিন্তু সে মানুষের দিকে এমার্জ করেছে, অর্থাৎ সে এখন মানুষেরও এইডস ঘটাচ্ছে। তারপরে আরও কিছু আমরা দেখতে পারবো, যেমন ইনফ্লুয়েঞ্জা আগে পাখির হতো, এখন কিন্তু ইনফ্লুয়েঞ্জা কাদের হয়? মানুষেরও কিন্তু হয়। তাহলে এই এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা এগুলো হচ্ছে এমার্জিং ভাইরাস। এক পোষক থেকে আরেক পোষকে তারা শিফট করেছে, বা এক পোষক থেকে বের হয়ে তারা আরেক পোষকে গিয়েছে, এদেরকে বলা হয় হচ্ছে এমার্জিং ভাইরাস। এরপরে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা দেখব। প্রথমত ভিরিয়ন কি? ভিরিয়ন হচ্ছে একটা সম্পূর্ণ ভাইরাস, যার মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকবে, ক্যাপসিড থাকবে তার বাইরে, এরকম টোটাল একটা সম্পূর্ণ একটা ভাইরাস। সে যখন সংক্রমণক্ষম হবে, অর্থাৎ সে সংক্রমণ করতে পারবে, কোনো একটা জিনিসকে অ্যাটাক করতে পারবে, সংক্রমণ ক্ষমতা তার থাকবে, তখন তাকে আমরা বলি ভিরিয়ন। এবং সে যদি সংক্রমণ করতে না পারে তাহলে তাকে আমরা বলি নিউক্লিওক্যাপসিড কি করতে পারে না? নিউক্লিওক্যাপসিড সংক্রমণ করতে পারে না। দ্যাট মিনস সে কি হবে? সংক্রমণ ক্ষমতাহীন। ওকে, তাহলে যে ভাইরাস সম্পূর্ণভাবে, মানে টোটাল একটা ভাইরাস হিসেবে থাকবে, তার গঠনটা কমপ্লিট এবং সে সংক্রমণ করতে পারবে, কোনো কিছুকে অ্যাটাক করতে পারবে, তাকে আমরা বলবো ভিরিয়ন। কিন্তু তার গঠন কমপ্লিট থাকা সত্ত্বেও সে যদি অ্যাটাক করতে না পারে, তখন তাকে আমরা বলবো সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস, অর্থাৎ নিউক্লিওক্যাপসিড। আরেকটা যে জিনিস আছে যেটার মধ্যে কনফিউজ করে, সেটা হচ্ছে ভিরয়েডটা হচ্ছে কোনো কমপ্লিট স্ট্রাকচার না। ভিরয়েড তোমরা যেটা দেখবে, ভিরয়েড হচ্ছে আরএনএ, এবং সেটা জাস্ট একটা আরএনএ, এবং সেটা হবে হচ্ছে একসূত্রক এবং বৃত্তাকার, আর সেটা পাওয়া যাবে অনলি ইন প্ল্যান্টস। শুধুমাত্র উদ্ভিদে এই ভিরয়েডটা আমরা পাবো একসূত্রক বৃত্তাকার। এবং সে কি হবে বলতো? সে যেটা করতে পারবে সেটা হচ্ছে সংক্রমণ, অর্থাৎ এই আরএনএটা কিন্তু সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ হবে। অর্থাৎ এই যে আরএনএ, একসূত্রক একটা আরএনএ আমরা পাবো, এই একসূত্রক আরএনএটাকে আমরা বলছি ভিরয়েড। কিন্তু তার কিন্তু আরও কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। যেমন সে কি করতে পারবে বলতো? এই একসূত্রক আরএনএটা সে কিন্তু সংক্রমণ করতে পারবে, উইচ মিনস সে কিন্তু অ্যাটাক করতে পারবে, কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবে অনলি অ্যান্ড অনলি উদ্ভিদে। অর্থাৎ শুধুমাত্র উদ্ভিদে এই সংক্রামক আরএনএটা থাকবে, এবং সেটার শেপটা হবে হচ্ছে বৃত্তাকার। তাহলে এই ভিরয়েডটা আর ভিরিয়নটা কিন্তু তোমরা আর কনফিউজ করো না। ভিরিয়ন হচ্ছে একটা কমপ্লিট একটা ভাইরাস, কিন্তু ভিরয়েড কিন্তু কোনো কমপ্লিট ভাইরাস না। ভিরয়েড আমরা বলছি জাস্ট আরএনএটাকে। সেরকম আমরা যেরকম জাস্ট আরএনএটাকে ভিরয়েড বলছি, আমরা প্রিয়ন বলবো হচ্ছে
জাস্ট প্রোটিনটাকে। তাহলে শুধুমাত্র যদি প্রোটিনের লেয়ার অর্থাৎ ক্যাপসিডটা থাকে, সেই ক্যাপসিডটাও কি করতে পারবে বলো তো? সংক্রামক অর্থাৎ সংক্রমণ করতে পারবে। সেই ক্যাপসিডটাকে, সংক্রামক প্রোটিনের ওই আবরণটাকে, ক্যাপসিডটাকে আমরা বলবো হচ্ছে প্রিয়ন। এবং এটার ক্ষেত্রে দেখা গেছে যে কি কি রোগ হয়, এই প্রিয়নটা কিন্তু অনেক ধরনের রোগ করতে পারে, তৈরি করতে পারে। স্পেশালি হচ্ছে এক ধরনের রোগ যেটাকে বলা হয় ম্যাড কাউ। মাথার ঠিক না থাকলে ম্যাড হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই ম্যাড কাউ রোগটা কিন্তু প্রিয়নের মাধ্যমে হয়। দ্যাট মিনস জাস্ট একটা সংক্রামক প্রোটিনের আবরণের জন্য এই ম্যাড কাউ রোগটা হয়। এবং এই ম্যাড কাউ রোগে কি হয়, এটা হচ্ছে যেহেতু কাউ দেখতে পাচ্ছেন ম্যাড, দ্যাট মিনস তার ব্রেইনের সমস্যা হয়েছে, রাইট? এটা কি করবে, প্রিয়নটা এমনভাবে ক্যাটেল বা গরুকে এমনভাবে অ্যাটাক করবে যে তার স্পাইনাল কর্ড এবং তার কি হবে, ব্রেইনটা, তার মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডটাকে ড্যামেজ করে দিবে, যার কারণে সে অস্বাভাবিক ব্যবহার করবে বা বিহেভ করবে। সেই রোগটাকে বলা হচ্ছে ম্যাড কাউ। তেমন আরেকটা রোগ আছে যেটা ভেড়াতে দেখা যায়, সেটাকে বলা হয় হচ্ছে স্ক্র্যাপি। ওকে, তাহলে এই স্ক্র্যাপি রোগটা আমরা দেখতে পারি ভেড়াতে আর ছাগলে। এই স্ক্র্যাপি রোগটা দেখা যায়। এদেরও কি, স্ক্র্যাপি রোগটাতেও কিন্তু তাদের ব্রেইন বা মস্তিষ্কটা এফেক্টেড হয়। তাহলে এই যে প্রিয়ন যেটা, যে প্রোটিনটা, এটা কিন্তু ব্রেনকে বা মস্তিষ্ককে এফেক্ট করে। তাহলে এই কিছু ধরনের সংজ্ঞা আমরা পড়ে নিলাম। ভিরিয়ন আর ভিরয়েডের থেকে কিন্তু অবজেক্টিভ মোটামুটি আসে, যার কারণে এই দুটো জিনিস কনফিউজ করবে না। এটা একটা কমপ্লিট ভাইরাস আর এটা কিন্তু কমপ্লিট ভাইরাস না। তাহলে এই ধরনের কিছু ডেফিনিশন, কিছু টাইপ আমরা দেখে নিলাম। এই টাইপগুলা, এই সংজ্ঞাগুলো মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের টাইপসের পোর্শনটা হয়ে গেল। এরপরে আমরা যে জিনিসটা দেখবো, তোমাদের T2 ভাইরাসের ছবি দেওয়া আছে, TMVর ছবি দেওয়া আছে, সেখান থেকে কি কি জিনিস তোমরা পড়তে পারো। যেমন ধরো এই যে T2 স্ট্রাকচারটা তোমরা খানিকটা দেখতে পারো, কি কি জিনিস দিয়ে, কীরকম স্ট্রাকচার দিয়ে সে তৈরি। তারপরে হচ্ছে তার যে ক্যাপসিডটা থাকে বা তার যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা কতগুলা নিউক্লিওটাইড নিয়ে তৈরি, 60,000-এর মতন নিউক্লিওটাইড নিয়ে কিন্তু, নিউক্লিওটাইড দিয়ে তার ডিএনএটা কিন্তু তৈরি হয়। এবং তারপর টিএমভির যে স্ট্রাকচারগুলো, টিএমভি স্ট্রাকচার কীরকম, তারপরে তার কয়টা ক্যাপসোমিয়ার নিয়ে ক্যাপসিড তৈরি, এবং প্রত্যেকটা ক্যাপসোমিয়ারের কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, 158টা অ্যামাইনো অ্যাসিড তার প্রত্যেকটা ক্যাপসোমিয়ারে থাকে। এইসব টুকিটাকি ইনফরমেশন তোমরা টিএমভি থেকে পড়তে পারো। ছবি আঁকাটাকেগুলো অবশ্যই এখন প্র্যাকটিস করবে না, কারণ সেগুলো দরকার নাই। তাহলে আমরা নেক্সট মুভ করবো হচ্ছে লাইটিক এবং লাইসোজেনিক সাইকেলে। এই সাইকেলেও তোমরা দেখবে এই সাইকেলগুলো ব্যাখ্যা করে লেখাটা তোমাদের এখন দরকার নাই। তাহলে এই সাইকেলের ভিতরে কোন কোন পোর্শন তোমাদের জন্য অবজেক্টিভের জন্য দরকার, সেটা তোমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। লাইটিক এবং লাইসোজেনিক সাইকেলে অবজেক্টিভের জন্য যে যে জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে মূলত এনজাইম আর কোন ভাইরাসে হয়। দ্যাট মিনস কোন কোন ভাইরাস এই লাইটিক এবং লাইসোজেনিক সাইকেল দেখাচ্ছে, এবং কোন কোন এনজাইম এই সাইকেলের মধ্যে বা এই চক্রের মধ্যে কাজ করছে, সেটা কিন্তু তোমাদের জন্য জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে এই যে এনজাইমটা আমরা যদি ফার্স্টে, বা কোন ভাইরাসে হয়, আমরা যদি ফার্স্টে লাইটিক সাইকেলে দেখি, লাইটিক সাইকেল কিন্তু হবে হচ্ছে T2 ফাজ। ইয়েস, T2 ফাজে এই লাইটিক সাইকেলটা কিন্তু দেখা যায়। এবং এটাকে কিন্তু, যেহেতু লাইটিক সাইকেলটা T2 ফাজে হয়, এটাকে আমরা লাইটিক ফাজও বলি, লাইটিক ফাজ, বা আরেকটা নাম আছে ভিরুলেন্ট ফাজ। তাহলে এটাকে লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজ বলা হয়। তাহলে লাইটিক সাইকেলের T2 কি করে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাই না? আক্রমণ করার পরে অনেকগুলো নতুন তৈরি হয়, তাই না? যে অনেকগুলো নতুন ভাইরাস তৈরি হয়, বৃদ্ধি হয়। তাহলে এই যে আক্রমণ করার পর থেকে নতুন ভাইরাস সৃষ্টি হওয়ার সময় পর্যন্ত যে টাইমটা, সেটাকে বলা হয় এক্লিপস কাল। তার মানে এই ভাইরাসটা যখন ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে, তারপর থেকে নতুন ভাইরাস সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সময়টাকে আমরা বলবো হচ্ছে এক্লিপস কাল। আচ্ছা, তাহলে লাইটিক সাইকেলে আমরা এটা দেখেছি। কোথায় হয় তোমরা জানো, লাইসোজেনিক সাইকেলটা ইম্পর্টেন্ট। লাইসোজেনিক সাইকেলে
এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে ল্যামডা ফাজের মধ্যে, এটা হয় P1 ফাজে, এটা হয় M13 ফাজ। এই 3 ধরনের ফাজে আমরা কিন্তু এই লাইসোজেনিক সাইকেলটা দেখতে পাই, ল্যামডা ফাজ, P1 ফাজ আর M13 ফাজ। তাহলে এই যে ফাজ ভাইরাসগুলো আছে, ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ, এগুলোতে আমরা লাইসোজেনিক সাইকেলটা দেখতে পাচ্ছি। এবং এই লাইসোজেনিক সাইকেলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে এই যে ধরো বৃত্তাকার ডিএনএ যেটা ইকোলাই ব্যাকটেরিয়ার থাকে, সেই ডিএনএটার একটা অংশ কেটে ফেলা হয় এবং কেটে ফেলে সেই জায়গায় এই ফাজ ভাইরাসের ডিএনএটাকে কি করা হয় বলো তো, জয়েন করে দেওয়া হয় বা জোড়া লাগিয়ে দেওয়া হয়। তাহলে এই যে বৃত্তাকার ডিএনএ, দ্যাট মিনস প্লাজমিডটাকে কেটে সেই জায়গায় কি করা হয় বলো তো, ভাইরাসের ডিএনএটাকে বা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটাকে কি করা হয় ওই জায়গায় এসে যোগ করে দেওয়া হয় বা জয়েন করে দেওয়া হয়। এইখানে দুটো এনজাইম কাজ করে। ডিএনএ কাটতে এক ধরনের এনজাইম ইউজ হয়। তাহলে ডিএনএ কাটতে যে এনজাইম ইউজ হয় সেটাকে বলা হয় নিউক্লিয়েজ এনজাইম। এই এনজাইমটা ডিএনএ কাটতে ইউজ হয়। তাহলে এই যে নিউক্লিয়েজ এনজাইম, দেখো নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ তৈরি হয়, তাই এটা হচ্ছে নিউক্লিয়েজ এনজাইম। আর এইখানে আর এই যে তোমার ধরো ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিডটা থাকে সেটাকে এইখানে লাগানোর জন্য যে এনজাইমটা ইউজড হয় নিউক্লিক অ্যাসিড লাগাতে, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড জোড়া লাগাতে, কার সাথে? এই প্লাজমিডটার সাথে। সেটাকে বলা হয়, সেই এনজাইমটা হচ্ছে ইন্টিগ্রেজ এনজাইম। তাহলে ইন্টিগ্রেট করে, দ্যাট মিনস একসাথে জোড়া লাগায়, ইন্টিগ্রেট করা। তাহলে এইখানে এই যে আমার নতুন একটা নিউক্লিওটাইড তৈরি হলো, এটাকে বলা হয় প্রোফাজ। দ্যাট মিনস ভাইরাল ডিএনএ বা ভাইরাল নিউক্লিওটাইডের সাথে যখন আমার ব্যাকটেরিয়াল নিউক্লিওটাইড বা ব্যাকটেরিয়াল ডিএনএটা যুক্ত হয়ে যে একটা ফরমেশন তৈরি করছে বা যে একটা টোটাল মানে নতুন এক ধরনের ডিএনএ তৈরি করছে, সেটাকে বলা হয় প্রোফাজ। তাহলে এই লাইটিক অ্যান্ড লাইসোজেনিক সাইকেল থেকে এই কয়েকটা পয়েন্টই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর বেশি এক্সট্রা ইনফরমেশন এই টপিকগুলো থেকে তোমাদের জানা তেমন প্রয়োজন পড়বে না। তাহলে এই লাইটিক অ্যান্ড লাইসোজেনিক সাইকেলের টপিক থেকে মোটামুটি এই কয়েকটা জিনিস হলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে অপকারিতা। ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক। কেন? কারণ হচ্ছে তোমরা বইয়ে দেখবে ভাইরাসের ক্ষেত্রে বলো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলো, ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে বলো, এরকম অনেক ধরনের অপকারিতা তোমরা কিন্তু দেখতে পাবে। যেটা হচ্ছে যে ধরো কোনো কিছুর রোগ সৃষ্টি করছে, ভাইরাস কিন্তু মানুষেরও রোগ সৃষ্টি করে, উদ্ভিদেরও রোগ সৃষ্টি করে, প্রাণীরও কিন্তু রোগ সৃষ্টি করে। তাহলে এটা অবশ্যই একটা অপকারিতা। আবার অনেক ধরনের অপকারিতা তোমরা দেখতে পাবে ভাইরাসের ক্ষেত্রে। একই সাথে তার কিন্তু উপকারিতা আছে। সে কিন্তু অনেক টিকা তৈরিতে ভাইরাস ইউজ করা হয়, প্রতিষেধক তৈরিতে, তারপরে ওষুধ তৈরিতে কিন্তু ভাইরাস ইউজ করা হয়। তাহলে এই উপকারিতা অপকারিতা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমরা সেটা দেখব। ফার্স্টে আমরা দেখব সেটা হচ্ছে মানুষের রোগ। কোন কোন ভাইরাস মানুষের কোন কোন রোগ তৈরি করছে, আমরা সেটা দেখব যে মানব দেহের কোন কোন রোগ ভাইরাস দ্বারা তৈরি হচ্ছে। তাহলে সেটা মনে রাখার জন্য আমরা এখন একটা রাইম দেখব, যেটা হচ্ছে হায় হায় বসন্ত মাস এলো, তারপরে হচ্ছে ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে
পেল। তাহলে এখানে দেখো হায় হায়, সেটাতে আমরা কি দেখতে পারবো বলো তো? হায় হায়, হাম, হারপিস, এই দুটা রোগ মানুষের রোগ। বসন্ত অবশ্যই বসন্ত, মানুষের হয় গরুরও হয়। মাসে হচ্ছে মামস। এলোতে কি হবে বলো তো? এলোতে হচ্ছে অ্যাডিনোহারপিস সিমপ্লেক্স, যেটা আমরা দেখেছি। আর আরেকটা যেটা হচ্ছে এইডস। ওকে, ভাইকে, ভাইকেতে কি হবে বলো তো? যেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাস যে হেপাটাইটিসগুলা কজ করে, ভাইরাল হেপাটাইটিস। ইনফ্লুয়েঞ্জাতে তো ইনফ্লুয়েঞ্জা আমরা জানি, ডেঙ্গুতে হচ্ছে ডেঙ্গু, জ্বরে হচ্ছে জলাতঙ্ক, পেলোতে হচ্ছে পোলিও। তাহলে এখানে দেখো কি কি আছে? হায় হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো। হায় হচ্ছে হাম, হায় হচ্ছে হারপিস বসন্ত, মাসে হচ্ছে মামস, এলোতে অ্যাডিনোহারপিস সিমপ্লেক্স আর এইডস, ভাইকে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জাতে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গুতে তো ডেঙ্গু, জ্বরে হচ্ছে জলাতঙ্ক, পেলোতে হচ্ছে পোলিও। তাহলে এই কয়টা আমরা দেখতে পারি মানুষের যে যে রোগ এই ভাইরাস সৃষ্টি করে সেগুলা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে উদ্ভিদের যে যে রোগ এই ভাইরাস সৃষ্টি করে, আমরা সেটা দেখব যে উদ্ভিদের কোন কোন রোগের জন্য ভাইরাস দায়ী, আমরা সেই জিনিসটা দেখব। তাহলে উদ্ভিদের কোন কোন রোগের জন্য আমরা ভাইরাসকে দায়ী করতে পারি সেটারও আমরা কিছু রাইম দেখতে পারি। সেটা হচ্ছে শিম, আলু, পেঁপে কিনে ধান এনেছে। শিম, আলু, পেঁপে কিনে ধান এনেছে। শিমে কি বলতো? শিমে হচ্ছে, শিমের ইংলিশটা কি? বিন, দ্যাট মিনস বিএমভি, বিন মোজাইক ভাইরাস শিমে। আলুতে হচ্ছে আলুর লিফ রোল, পাতা রোল করে যায়। পেঁপেতে হচ্ছে পেঁপের লিফ কার্ল। কিনেতে হচ্ছে ক্লোরোসিস। ধানে হচ্ছে বলতো কি? ধানের টুংরো। ধানের টুংরো রোগ আমরা দেখতে পারবো, এনেছেতে কিছু নাই। তাহলে এই যে এই কয়টা রোগ আমরা দেখছি এগুলো কিন্তু উদ্ভিদের সেই সব রোগ যেই রোগগুলা কিন্তু ভাইরাস দ্বারা হয়। শিম, আলু, পেঁপে কিনে ধান এনেছে, এটা দিয়ে তুমি বুঝতে পারবে, এই রাইমটা দিয়ে তুমি উদ্ভিদের যে যে রোগ ভাইরাস তৈরি, মানে যে যে রোগের জন্য ভাইরাস দায়ী সেটা কিন্তু তুমি মনে রাখতে পারবে। শিমে হচ্ছে বিন মোজাইক ভাইরাস, বিএমভি, আমরা জানি বিন হচ্ছে শিম। আলুতে হচ্ছে আলুর লিফ রোল, আর পেঁপেতে হচ্ছে লিফ কার্ল। কিনেতে হচ্ছে ক্লোরোসিস, ধানে হচ্ছে ধানের টুকরো, এনেছেতে কিছু নাই। তাহলে এটা আমরা দেখতে পারলাম উদ্ভিদের যে যে রোগ ভাইরাস দ্বারা কজড হয় সেটা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাণী, পশু পাখি কোন কোন রোগ ভাইরাস দ্বারা কজড হচ্ছে আমরা সেটা দেখব। পশুদের রোগ বা প্রাণী, প্রাণীদের কোন কোন রোগ ভাইরাস দ্বারা কজড হয় আমরা সেটা দেখব। তো প্রাণীদের মধ্যে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ রোগ। এই ফুট অ্যান্ড মাউথ রোগটা কাদের হয় এটার জন্য এক ধরনের নাম আছে মনে রাখার জন্য, সেটা হচ্ছে মনের সুখে ছানা ভ্যা ভ্যা করে গায়। মনেরে হচ্ছে মহিষ, মনেরে মহিষ, সুখে শূকর, ছানাতে ছাগল,
ভ্যাভ্যাতে ভেড়া, আর গায়ে হচ্ছে গরু। তাহলে মনের তে হচ্ছে মহিষ, সুখে শূকর, ছানায় ছাগল, ভ্যাভ্যাতে ভেড়া, গায়ে হচ্ছে গরু। তাহলে মহিষ, শূকর, ছাগল, ভেড়া, গরু এদের ক্ষেত্রে আমরা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ দেখতে পারবো। সেকেন্ড যে ডিজিজটা দেখা যায় সেটা হচ্ছে জলাতঙ্ক। এটা দেখা যাবে হচ্ছে কুকুর এবং বিড়ালে, ক্যাটস অ্যান্ড ডগস, তাই না? আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসে পড়েছি কুকুর এবং বিড়ালে জলাতঙ্ক দেখা যাবে। আর লাস্টে যেটা গো বসন্ত আমরা দেখেছি, ভ্যাকসিনিয়া গো বসন্তের জন্য দায়ী, এবং এই গো বসন্ত কার হচ্ছে, গো যেহেতু আছে দ্যাট মিনস এটা গরুর হবে। তাহলে এগুলা হচ্ছে ভাইরাসের আমরা দেখতে পারি অপকারিতাগুলা, রাইট? তাহলে ভাইরাসের অপকারিতাগুলা কার কোন রোগ সৃষ্টি করছে সেটা আমরা দেখে নিলাম। তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে যে অনেকগুলো রোগের কথা বলা হয়েছে, যেমন চিকুনগুনিয়ার কথা বলা হয়েছে, জিকা ভাইরাসের কথা বলা হয়েছে, এই বিভিন্ন ধরনের ভাইরাসের কথা বলা হয়েছে, নিপা ভাইরাস, SARS, এই ধরনের মানে সার্স, এই ধরনের অনেক কিছুর কথা কিন্তু বলা হয়েছে। তার মধ্যে খেয়াল করবে এই রোগগুলো পড়া কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট অপকারিতা, যে যে জিকা ভাইরাস, নিপা ভাইরাস, তারপরে হচ্ছে ইবোলা, তারপরে চিকুনগুনিয়া, এই ধরনের ভাইরাসগুলো অ্যান্ড হেপাটাইটিসের যে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলো পড়া কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন ধরো জিকা ভাইরাস, চিকুনগুনিয়া, ডেঙ্গু, এই 3 ধরনের ভাইরাসেরই কিন্তু সিমটম যেটা বা অ্যাটাক করলে কিন্তু লক্ষণ একই রকম হয়। দ্যাট মিনস আমাদের কি হবে বলতো, জ্বর উঠবে, তারপরে হাতের পায়ের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টে অস্থিসন্ধিতে অনেক ব্যথা করবে, মাথা ব্যথা করবে, চোখ ফুলে যাবে, গায়ে র্যাশ উঠবে লাল লাল। তাহলে এই যে জিকা ভাইরাস অ্যাটাক করলে যে সিমটম হয়, তারপরে হচ্ছে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু সেগুলো অ্যাটাক করলেও কিন্তু একই রকমের সিমটম দেখা যাবে। তাহলে এই যে সিমিলার সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কী কী সিমটম দেখতে পাচ্ছি। যখন মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে জিকা ভাইরাসের ক্ষেত্রে এটা যদি কোনো প্রেগনেন্ট মহিলার অর্থাৎ গর্ভবতী মহিলার বডিতে যদি জিকা ভাইরাসটা অ্যাটাক করে, তাহলে কিন্তু তার যে বাচ্চা হবে সেই বাচ্চার বডি ও মাথাটা স্পেশালি অনেক ছোট হবে। মানে তার যতটুকুন বডি, যতটুকুন মাথা নিয়ে তার বড় হওয়ার কথা ছিল, সেই বাচ্চাটা কিন্তু ওই রকম বডি আর মাথা নিয়ে বড় হবে না, অনেক ছোট হবে সাইজে। এই জন্য এই অবস্থাটাকে ডাক্তাররা একটা নাম দিয়েছেন যেটাকে বলা হয় মাইক্রোসেফালি। তাহলে মাইক্রো মানে ছোট, সেফালি আসছে হচ্ছে কেফেল থেকে, যার অর্থ হচ্ছে মাথা। সেফালি আসছে কেফেল থেকে, বা তুমি সেফেইলও বলতে পারো, যার অর্থ হচ্ছে মাথা। তাহলে মাইক্রোসেফালি মিনস, মাইক্রো মানে ছোট, দ্যাট মিনস মাথাটা যখন অনেক ছোট হবে, ছোট আকৃতির হয়ে বর্ণ হবে, সেটাকে বলা হবে মাইক্রোসেফালি। এটা কেন হয়? যদি গর্ভবতী মায়ের বডিতে জিকা ভাইরাস অ্যাটাক করে তখন। আর এই যে নিপা ভাইরাসের কথা তোমরা পড়বে, এটা কাকে অ্যাটাক করে, কোন ভাইরাস কাকে অ্যাটাক করে, তার সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। নিপা ভাইরাস কাকে অ্যাটাক করে? বাদুড়কে অ্যাটাক করে। খেজুরের রস থেকে এই জিনিসটা ছড়ায়, এই ভাইরাসটা ছড়ায়। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অ্যান্ড উপকারিতার মধ্যে তোমরা দেখবে যে ভাইরাস থেকে অনেক ধরনের প্রতিষেধক বা টিকা আবিষ্কার করা হচ্ছে। সেটা মনে রাখবে এভাবে, BPP, TJJ, বসন্ত, পোলিও, তারপরে হচ্ছে প্লেগ, আর টিতে হচ্ছে টাইফয়েড, আর যেতে হচ্ছে জন্ডিস, আর এটা হচ্ছে জলাতঙ্ক। জন্ডিস আর জলাতঙ্ক।
তাহলে বসন্ত, পোলিও, প্লেগ, টাইফয়েড, জন্ডিস, জলাতঙ্ক এগুলার যে টিকা, সেই টিকা কিন্তু ভাইরাস থেকে তৈরি হয়। আবার কাটিয়ে মানে কি? কলেরা, টাইফয়েড, আমাশয় এগুলার ওষুধটা কিন্তু তৈরি হয় ভাইরাস থেকে। তাহলে এই জিনিসগুলো এভাবে ছোটখাটো জিনিস দিয়ে তোমরা উপকারিতাগুলো মাথায় রাখতে পারো। তাহলে ভাইরাসের সেগমেন্টটা আমাদের মোটামুটি হয়ে গেল। আমরা দেখতে পারলাম উপকারিতা অপকারিতা আরো অনেক আছে তোমাদের বইয়ের মধ্যে, সেই এক্সাম্পলগুলো তোমরা পড়বে, মনে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এখন চলে যাব হচ্ছে ব্যাকটেরিয়াতে। তাহলে ব্যাকটেরিয়ার কি কি আমরা দেখতে পারি? প্রথমে বলো তো ব্যাকটেরিয়ার টাইপ, এটা খুব ইম্পর্টেন্ট। কি কি টাইপের ব্যাকটেরিয়া আমরা দেখতে পারি? শেপের ভিত্তিতে আমরা ব্যাকটেরিয়া টাইপোলজিটা করি। কিছু কিছু ব্যাকটেরিয়া আকৃতিতে গোলাকার হবে, কিছু কিছু ব্যাকটেরিয়া আকৃতিতে লম্বা দণ্ডের মতন হবে, কিছু কিছু ব্যাকটেরিয়া আবার দেখা যাবে কমা শেপের হবে, যেভাবে কমা লিখো না এরকম কমার মতন হবে। কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা যাবে যে সেগুলা স্টারের মতন হচ্ছে, তারার মতন হচ্ছে, আবার কিছু কোনো শেপ নাই, আবার কিছু স্পাইরাল হবে, সর্পিলাকার হবে। তাহলে এরকম বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে। তাহলে এই ব্যাকটেরিয়াগুলার যদি আমরা টাইপোলজি করি বা শ্রেণীবিভাগ করি, আমরা অনেক কিছুই পাবো। ফার্স্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গোলাকার, এবং এই গোলাকার ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় কক্কাস ব্যাকটেরিয়া, যেগুলোর শেপটা গোল হয়। তারপরে আমরা দেখতে পারবো হচ্ছে দণ্ডাকার, দণ্ডাকারগুলোকে বলা হয় হচ্ছে ব্যাসিলাস। এরপরে তোমরা দেখতে পারবে ভাইব্রিও মানে হচ্ছে যেগুলো হচ্ছে কমা শেপের হয়, কমার মতন দেখতে হয়, সেগুলো হচ্ছে এই যে এরকম, সেগুলো হবে হচ্ছে ভাইব্রিও। তারপরে আমরা আরো দেখতে পারবো স্পাইরিলাম বলতে এক ধরনের আছে, স্পাইরাল সর্পিলাকার হবে। তারপরে আরো আছে স্টিলেটগুলো হচ্ছে স্টারের মতন। তাহলে এরকম আরো কিছু আছে শেপ, তোমরা দেখে নিতে পারবে একটা দুটা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গোলাকার এবং দণ্ডাকার। তো গোলাকারের মধ্যে তোমরা বিভিন্ন ভাগ পাবে কক্কাসের মধ্যে। ফার্স্টে হচ্ছে মনো বা মাইক্রোকক্কাস, যে ধরনের ব্যাকটেরিয়াগুলো একা একা থাকবে এরকম। ডিপ্লোকক্কাস যেগুলো, সেগুলো এরকম জোড়ায় জোড়ায় থাকবে। তারপরে টেট্রাকক্কাস যেগুলো, টেট্রা মানে 4, তারা এরকম চারটা চারটা করে গ্রুপ করে করে থাকবে। তারপরে স্ট্রেপ্টোকক্কাস যেগুলা, সেই স্ট্রেপ্টোকক্কাসগুলো এরকম চেনের মতন স্ট্রাকচারের হবে, সেগুলো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্টেফাইলোকক্কাস যেগুলা, স্টেফাইলোকক্কাস হচ্ছে এরকম অনেকগুলা গুচ্ছের মতন, একটা গুচ্ছের মতন এরকম থোকার মতন, আঙুলের থোকা দেখেছো না, ওরকম থোকার মতন করে থাকবে স্টেফাইলোকক্কাস। অ্যান্ড সার্সিনা যেগুলা, সেই সার্সিনাগুলো এমন হবে যে দেখলে মনে হবে যে তারা একটা ঘনক্ষেত্র ফর্ম করে আছে, অর্থাৎ এই থোকাটা দৈর্ঘ্য প্রস্থে উচ্চতায় একই রকম হবে। তাহলে এই কয়টা টাইপ আমরা জেনারেলি কক্কাসের ক্ষেত্রে দেখতে পাই: মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস এবং সার্সিনা। দণ্ডাকারের ক্ষেত্রে অলমোস্ট সেম। মনোব্যাসিলাস মানে হচ্ছে যখন সেই ব্যাকটেরিয়াগুলো এরকম সিঙ্গেল সিঙ্গেল থাকবে। ডিপ্লোব্যাসিলাস দ্যাট মিনস এরকম ডাবল ডাবল হয়ে থাকবে। তারপরে আরও দেখা যায় যেটা হচ্ছে স্ট্রেপ্টো মানে কি, আমরা এখানে দেখেছিলাম স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে চেইনের মতন এরকম গোল 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 চেইন করে থাকবে। স্ট্রেপ্টো হচ্ছে যখন এই দণ্ডাকার ব্যাকটেরিয়াগুলো এরকম চেনের মতন হয়ে থাকবে, তখন সেগুলাকে বলা হয় হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস। আর আরো দুই ধরনের ব্যাসিলাস দেখা যায়, কক্কাস ব্যাসিলাস কিছুটা ডিম্বাকার শেপের হয়, এই জন্য সেগুলোকে কক্কাস বলা হয়। আরেক ধরনের দেখা যায় যেগুলোকে বলা হয় প্যালিসেড। এবং প্যালিসেড ব্যাসিলাসগুলা কি, প্যালিসেড ব্যাসিলাসগুলা অলিক টিস্যু আকৃতির বলা হচ্ছে। অলিক টিস্যু আকৃতির মানে কি, দ্যাট মিনস এই ব্যাকটেরিয়াগুলা এমনভাবে থাকে,
এমনভাবে লেয়ারে লেয়ারে থাকে যে দেখে মনে হয় যে তারা কোনো টিস্যুর স্তর বা টিস্যুর লেয়ার তৈরি করছে, যে মনে হচ্ছে না অনেকগুলো কোষ মিলে টিস্যু ফর্ম করছে, এরকম মনে হবে যে অনেকগুলা ব্যাকটেরিয়া মিলে তারা এমন একটা লেয়ার ফর্ম করছে, এটা দেখতে টিস্যুর মতন, এই জন্য বলা হয় অলিক টিস্যু আকৃতির, এই জন্য বলা হচ্ছে প্যালিসেড ব্যাসিলাস। তাহলে ভিব্রিও, কমা আকৃতি, স্পাইরালাম, স্টিলেট, এগুলো তোমরা দেখবে মোটামুটি এগুলো জানা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়ার এক্সাম্পলগুলো, অর্থাৎ এই যে তোমরা দেখছো মনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, যখন তোমরা নামগুলা পড়বে দেখবে ওরকম নামের শুরুতে জেনাসের জায়গাটা, সাইন্টিফিক নেমের জেনাসের জায়গাটাতে কিন্তু এরকম ব্যাসিলাস দেওয়া থাকবে। তো ব্যাকটেরিয়ার সাইন্টিফিক নেমের জেনাসটা তোমরা দেখে বুঝতে পারবে যে সেটা কোন ধরনের, কোন শেপের ব্যাকটেরিয়া। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার টাইপ হয়ে গেছে, আমরা স্ট্রাকচারটা দেখব, অর্থাৎ ব্যাকটেরিয়ার গঠনটা আমরা এখন দেখব। তাহলে ব্যাকটেরিয়ার গঠনের ক্ষেত্রে, গঠনটা বলতে যে তোমার চিত্রটা মনে রাখতে হবে তা না, তার গঠনে কি কি আছে তোমার সেটা মনে রাখতে হবে। সেটা মনে রাখার জন্য আমি এক ধরনের রাইম দিতে পারি, সেটা হচ্ছে কলি ক্যাপ ফেলে পালালো মাসুম ক্রস সাইটে পৌঁছালো। কলি ক্যাপ ফেলে পালালো, মাসুম ক্রস সাইটে পৌঁছালো। এটা কি হইলো? কলিতে হচ্ছে কোষ প্রাচীর, দ্যাট মিনস ব্যাকটেরিয়ার একটা কোষ প্রাচীর থাকবে অবশ্যই। ক্যাপে হচ্ছে ক্যাপসুল, কোষ প্রাচীরের বাইরে এক ধরনের পাতলা স্তর থাকে যেটাকে বলা হয় ক্যাপসুল, এটাকে অনেক সময় স্লাইম স্তরও বলা হয়। ফেলেতে হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা কিন্তু তোমরা দেখতে পারবে যে কিছু কিছু ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলা থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম অনেক ধরনের ফ্ল্যাজেলা থাকে, সেটার ভিত্তিতেও কিন্তু তোমাদের বইয়ে তোমরা দেখতে পারবে ব্যাকটেরিয়ার ভাগাভাগি করা আছে। তারপরে পালালোতে দুটা জিনিস, একটা হচ্ছে পিলি আর একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে এই পিলি জিনিসটা কি? পিলিটা হচ্ছে কিছু লোম জাতীয় বা হেয়ার ধরনের স্ট্রাকচার। এটা ধরো কোষ প্রাচীর, এ ধরো যে স্লাইম স্তর, তো এখান দিয়ে এরকম ফ্ল্যাজেলা বের হয়, ধরো এরকম একটা হেয়ারের মতন স্ট্রাকচার বা দুইটা হেয়ারের মতন স্ট্রাকচার এই ব্যাকটেরিয়া থেকে বের হবে। এই চুলের মতন স্ট্রাকচারগুলো কি করে? ফ্ল্যাজেলা যেমন ব্যাকটেরিয়াগুলোকে সুইম করতে বা নড়তে চড়তে হেল্প করে, যাতায়াতে হেল্প করে, পিলি বা হেয়ারের মতন স্ট্রাকচারগুলো কি করে? ব্যাকটেরিয়াকে কোনো কিছুর সাথে অ্যাটাচ হতে বা পোষকের সাথে অ্যাটাচ হতে হেল্প করে। আর অবশ্যই কোষ প্রাচীরের নিচে কি থাকবে? প্লাজমা মেমব্রেন থাকবে। মাসুমে হচ্ছে মেসোজোম। মেসোজোমগুলা কি? মেসোজোম হচ্ছে প্লাজমা মেমব্রেন। আমরা দেখেছি যে প্রাণী দেহে যখন আমরা প্রাণী কোষ পড়ছিলাম তখন আমরা দেখেছি যে অনেক জায়গায় কি থাকে, ওই প্লাজমা মেমব্রেনটা ভিতরে ঢুকে যায় না, ঢুকে একটা থলির মতন ফর্ম করে না? এখানেও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন অনেক সময় ভিতরে ঢুকে একটা ভাঁজের মতন তৈরি করে, সেই ভাঁজটাকে বলা হয় হচ্ছে মেসোজোম। ক্রসে হচ্ছে ক্রোমোজোম। ব্যাকটেরিয়ার একটা সূত্রাকার ক্রোমোজোম থাকবে। সাইটে হচ্ছে সাইটোপ্লাজম, অবভিয়াসলি সাইটোপ্লাজম থাকবে। আর এই সাইটোপ্লাজমে অনেক সময় দানা দানা দেখা যায়। তো যখন ব্যাকটেরিয়াগুলো ইম্যাচিওর স্টেজে থাকে, ইম্যাচিওর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কি দেখতে পাই বলো তো? এরকম ছোট ছোট দানা দানা দেখা যায়, যেগুলোকে বলা হয় ভলিউটিন। ব্যাকটেরিয়া যখন ম্যাচিওর হয়, ম্যাচিওর হলে এই ভলিউটিনগুলো কি করে? কোষ গহ্বর, ব্যাকটেরিয়া ম্যাচিওর হচ্ছে, দ্যাট মিনস কোষ গহ্বরও বড় হচ্ছে, তখন এই ভলিউটিনগুলো কোষ গহ্বরের সাথে মিশে যায়, যার কারণে তখন আর ভলিউটিন দেখা যায় না। আর লাস্টে পৌঁছালোতে হচ্ছে প্লাজমিড। না, হোয়াট ইজ প্লাজমিড? আমি তো ক্রোমোজোম লিখেছি। প্লাজমিডটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে এই একটা সূত্রাকার ক্রোমোজোম ছাড়াও অনেক ব্যাকটেরিয়াতে আমরা দেখতে পারবো যেরকম বৃত্তাকার এক ধরনের ক্ষুদ্রাকৃতির ডিএনএ থাকে। তো এই বৃত্তাকার ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। আমরা কোথায় দেখেছি? এটা আমরা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে দেখেছি। এছাড়া অনেক ব্যাকটেরিয়াতে এরকম প্লাজমিডটা থাকে, খুব অল্প সংখ্যক নিউক্লিওটাইড নিয়ে এই প্লাজমিডটা তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আমার ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার, তার গঠনে কি কি আছে সেটা মনে রাখার উপায়। তাহলে স্ট্রাকচারটা আমরা দেখে নিয়েছি।
এরপরে আমরা যেটা দেখব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে তার অপকারিতা, অর্থাৎ সে কোন কোন রোগ তৈরি করছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের রোগগুলা মনে রাখা, কারণ ব্যাকটেরিয়া যে মানুষের রোগগুলা সৃষ্টি করে সেগুলো মোটামুটি টাফ, মানে মনে রাখা একটু টাফ। তাহলে আমরা একটু ব্যাকটেরিয়া মানুষের কোন কোন রোগ সৃষ্টি করছে সেটা আমরা একটু দেখে নেই। জনি কলারে টাই গুজিয়ে সেলফি ডিপি দেয়, হ্যাপি আর লিপি আম এনে মিনমিনিয়ে খায়। তাহলে কি দাঁড়ালো? জনি কলারে টাই গুজিয়ে সেলফি ডিপি দেয়, হ্যাপি আর লিপি আম এনে মিনমিনিয়ে খায়। তো এটাতে কি হয়? জনিতে যক্ষা, কলারেতে কলেরা, টাই হচ্ছে কি দেখতে পারবে টিটেনাস। এই টাইতে যে টিটেনাস, এই টিটেনাসটার বাংলাটা হচ্ছে ধনুষ্টঙ্কার। আরেকটা আছে যেটা হচ্ছে টাইফয়েড। ওকে, গুজিয়েতে হচ্ছে গনোরিয়া, সেলফিতে হচ্ছে সিফিলিস, ডিপিতে হচ্ছে ডিপথেরিয়া, দেয় কিছু নাই, হ্যাপিতে হচ্ছে হুপিং কাশি, হুপিং কাশির ইংলিশ নামটা হচ্ছে পার্টুসিস, আরে হচ্ছে আনডিউলেটেড ফিভার, এক ধরনের জ্বর, লিপিতে হচ্ছে লেপ্রোসি, লেপ্রোসি বলা হয় হচ্ছে কুষ্ঠরোগকে, আমে হচ্ছে আমাশয়, এনেতে হচ্ছে অ্যানথ্রাক্স, ভেড়ার অ্যানথ্রাক্স হয়, মিনমিনিতে হচ্ছে মেনিনজাইটিস, আর খাইতে কিছু নাই। তাহলে এখানে দেখো, জনি কলারে টাই গুজিয়ে সেলফি ডিপি দেয়। জনিতে যক্ষা, কলারেতে হচ্ছে কলেরা, টাইতে হচ্ছে টিটেনাস টাইফয়েড, গুজিতে হচ্ছে গনোরিয়া, সেলফিতে হচ্ছে সিফিলিস, ডিপিতে হচ্ছে ডিপথেরিয়া, হ্যাপিতে হচ্ছে হুপিং কাশি, আরে হচ্ছে আনডিউলেটেড ফিভার, এখানে জ্বর, হুপিং কাশি ইংলিশ হচ্ছে পার্টুসিস, লিপিতে হচ্ছে লেপ্রোসি, এটা হচ্ছে কুষ্ঠরোগ, আমে হচ্ছে আমাশয়, এনেতে হচ্ছে অ্যানথ্রাক্স, মিনমিনিতে হচ্ছে মেনিনজাইটিস, খাইতে কিছু নাই। তাহলে এই রাইমটা দিয়ে তোমরা কি করতে পারো বলো তো? মানুষের যে যে রোগ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বা ব্যাকটেরিয়া দ্বারা হইতে পারে সেগুলো এভাবে তুমি মনে রাখতে পারো। আরেকটা জিনিস মনে রাখা যায় সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খেয়াল করবে, এই প্রত্যেকটা রোগ তোমাদের বইয়ে যখন বলা থাকবে এই রোগগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে ব্র্যাকেটে সেই রোগগুলার নাম, মানে সায়েন্টিফিক নেম, সেই রোগগুলো যে ভাইরাস দিয়ে হয় সেই ভাইরাসগুলো সায়েন্টিফিক নেম কিন্তু বলা থাকে। তোমরা কিন্তু সেটাও ভালো মতন মেমোরাইজ করতে হবে। কিন্তু তোমরা যদি নামগুলো জানো বা এই কোন কোন রোগ হয় জানো, সেগুলোর সায়েন্টিফিক নেমগুলোও কিন্তু দেখবে যে তাদের যে নর্মাল নাম সেগুলোর সাথে কিন্তু মিল আছে। যে যেমন ধরো কলেরা, এই কলেরা রোগটার যে ব্যাকটেরিয়া দ্বারা হয় তার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। তাহলে দেখো, তোমাকে যদি জিজ্ঞেস করে কলেরা রোগের ব্যাকটেরিয়ার কোন টাইপের, ভিব্রিও কলেরি, তুমি দেখতেই মানে নাম দেখেই বুঝতে পারছো ভিব্রিও কলেরি যেহেতু আছে সেটা কলেরার সাথে মিল, তাহলে সেটা কি তৈরি করবে? কলেরা তৈরি করছে, মানে কলেরা ঘটাচ্ছে। এবং ভিব্রিও, ভিব্রিও আমরা দেখেছি ভিব্রিও কি কমাকৃতির যে ব্যাকটেরিয়াগুলো হয় সেগুলোকে আমরা ভিব্রিও বলি। তার মানে ভিব্রিও কলেরি হচ্ছে একটা কমাকৃতির ব্যাকটেরিয়া এবং সেটা কি করবে? সেটা কলেরা
তৈরি করছে বা কলেরা ঘটাচ্ছে। তারপরে হচ্ছে নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা হয় হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি সেই ব্যাকটেরিয়ার কারণে। তাহলে এই যে ডিপ্লোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস মানে কি? অবশ্যই এই ব্যাকটেরিয়াটা গোলাকৃতির হবে এবং তারা জোড়ায় জোড়ায় থাকবে, তাহলে সেটা হচ্ছে ডিপ্লোকক্কাস। আর নিউমোনি যেহেতু আছে লাস্টে, তাহলে সেটা কি ঘটাচ্ছে? নিউমোনিয়া ঘটাচ্ছে। এভাবে তোমরা যদি পড়ো বা বুঝে বুঝে মনে রাখো, তাহলে কিন্তু নামগুলা বা সায়েন্টিফিক নেমগুলো মনে রাখা তোমাদের জন্য এতটা কঠিন হবে না। তোমরা এরকম আরো অনেক কিছু দেখতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে নামগুলো মনে মনে মানে মনে রেখে পড়বে, তাহলে দেখবে যে তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে এই জিনিসটা মনে রাখা। তাহলে প্রাণীদের কিছু রোগ, গরু মহিষের যক্ষা হচ্ছে ইঁদুরের প্লেগ, হাঁস মুরগি কলেরা, এগুলো মনে রাখা। উদ্ভিদের কিছু রোগ, গমের টুংরো, ধানের পাতা ধসা, এই জিনিসগুলো তোমরা তোমাদের মতন রাইম বানিয়ে কিন্তু মনে রাখতে পারবে যে কি কি ঘটছে। তো এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখে নিলাম ব্যাকটেরিয়ার অপকারিতা। তাহলে ব্যাকটেরিয়ার অপকারিতা ছাড়াও ব্যাকটেরিয়া কি কোনো তাহলে উপকারিতা নাই? অবশ্যই আছে। ব্যাকটেরিয়ার যে উপকারিতাগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। স্পেশালি তোমাদের বইয়ে তোমরা দেখবে অ্যান্টিবায়োটিক তৈরিতে, চিকিৎসা ক্ষেত্রে যে উপকারিতা হয়, অ্যান্টিবায়োটিক তৈরিতে কিন্তু ব্যাকটেরিয়া অনেক বেশি ইউজ হয়। তো কী কী জিনিসের অ্যান্টিবায়োটিক তৈরি হয় বা কোন কোন ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক তৈরিতে ইউজ হয়, ওটা কিন্তু মেমোরাইজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কৃষিক্ষেত্রে খেয়াল করবে দুটো জিনিস বলা আছে, একটা হচ্ছে নাইট্রিফিকেশন আর একটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন হচ্ছে যখন অ্যামোনিয়া থেকে আমি কি করব বলো তো, নাইট্রেট এটা তৈরি করব, দ্যাট ইজ নাইট্রিফিকেশন। কিন্তু নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে যখন আমি নাইট্রোজেনকে যৌগিক পদার্থ হিসেবে মাটিতে স্টোর করে রাখবো বা স্থাপন করব, দ্যাট ইজ নাইট্রোজেন সংবন্ধন। দুইটা ডিফারেন্ট জিনিস, এবং এই দুইটা ডিফারেন্ট জিনিসের জন্য কোন কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করে, কোন কোন ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনে হেল্প করে, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো মতন জানতে হবে। এগুলো থেকে অবজেক্টিভ অনেক বেশি দেয় বা দেওয়ার অনেক চান্স আছে। তারপরে ধরো শিল্পক্ষেত্রে যেমন পনির, তারপরে দুধ থেকে মাখন, দই, এই জিনিসগুলো তৈরি করার জন্য কোন কোন ব্যাকটেরিয়া ইউজড হয়, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ভিটামিন তৈরিতে কোনটা ইউজ হচ্ছে। তাহলে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অপকারিতা মনে রাখা যেমন ইম্পর্টেন্ট, উপকারিতাও ইম্পর্টেন্ট। ভাইরাসের ক্ষেত্রেও সেম, অপকারিতা এবং উপকারিতা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। তাহলে এই যে ব্যাকটেরিয়ার পোর্শন, ভাইরাসের পোর্শনটা আমরা দেখে নিলাম। লাস্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যালেরিয়ার পোর্শন। ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে ম্যালেরিয়াতে তোমরা খেয়াল করবে ম্যালেরিয়ার পরজীবীর যে বিভিন্ন নাম দেওয়া আছে, যে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল, এইখান থেকে যে জিনিসগুলো সবচেয়ে বেশি মনে রাখা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুপ্তাবস্থা, মানে সুপ্তিকাল, যে কতক্ষণ সুপ্ত অবস্থায় আছে। আর যেটা মনে রাখা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জ্বরের নাম, যে কোন ধরনের ম্যালেরিয়া, সেই ম্যালেরিয়াটা যে ধরনের ম্যালেরিয়া তৈরি মানে ঘটাচ্ছে এই প্লাজমোডিয়াম পরজীবীটা, সেটা নাম কি। এবং যে জিনিসটা মনে রাখা দরকার সেটা হচ্ছে কতক্ষণ পর পর জ্বর আসে, জ্বরের ডিউরেশনটা, কতক্ষণ পর পর জ্বর আসে, সেই জিনিসটাও মনে রাখা ইম্পর্টেন্ট। তাহলে তোমরা বইয়ে দেখতে পাবে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল, এগুলার ক্ষেত্রে 48 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে আমি এটা দিতে পারি VO48। VO48 মানে কি? প্লাজমোডিয়াম ভিভ্যাক্স আর প্লাজমোডিয়াম ওভেল, এগুলার ক্ষেত্রে 48 ঘন্টা পর পর জ্বর আসে। ইভেন ফ্যালসিপারামের ক্ষেত্রেও কিন্তু 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। সবচেয়ে বেশি ডিউরেশন নিয়ে জ্বর ঘটায় হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, 72 ঘন্টা পর পর জ্বর আসে। এবং এর সবচেয়ে বেশি ডিউরেশন পর পর জ্বর যদি দেয়, যে একবার জ্বর হয়ে গেল তার 72 আওয়ার্স পরে আবার জ্বর আসে, তেমন ম্যালেরির সুপ্তিকালটাও কিন্তু অনেক বেশি থাকে অন্যগুলোর থেকে। তোমরা বই দেখতে পারবে সুপ্তিকাল দেওয়া আছে, যে কোনটার কতক্ষণ সুপ্তিকাল থাকে বা কোন পরজীবীটা কতক্ষণ সুপ্তাবস্থায় থাকে সেটা কিন্তু দেওয়া আছে। ম্যালেরি যেমন 72 ঘন্টা নিয়ে জ্বর ঘটায়, তেমন 18 থেকে 40 দিন কিন্তু সে মানবদেহে সুপ্তাবস্থায় থাকতে পারে। তেমন প্লাজমোডিয়াম ভিভ্যাক্স 12 থেকে 20 দিন, ওভেলও ওরকম 11 থেকে 16 দিনের মতন থাকে। সবচেয়ে কম সুপ্তাবস্থা থাকে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের।
8 থেকে মোটামুটি 15 দিন পর্যন্ত সে সুপ্ত থাকতে পারে। তাহলে এই সুপ্তাবস্থাগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। যৌনক্রমের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা দেখবে ম্যালেরিয়ার মধ্যে যে বিভিন্ন ধরনের ধাপের নাম, যে ধরো বিভিন্ন ধাপের তোমার যে ধরনের নামগুলো দিবে, কিংবা ধরো যে ওকিনেট, তারপরে আরও দিবে যেগুলো সেগুলো হচ্ছে সাইজন্ট, তাই না, রোজেট, ট্রফোজয়েড, স্পোরোজয়েড, এই নামগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। তারপরে রোজেট দশা কখন দেখা যায়, হিমোজয়েন কোথায় দেখা যায়, এই জিনিসগুলো খানিকটা জানা ইম্পর্টেন্ট। এবং লাস্টের দিকে যেটা আছে সেটা হচ্ছে প্রতিষেধক। প্রতিষেধকটা কি? সেটা হচ্ছে প্রতিষেধক টিকা। ম্যালেরিয়ার যে প্রতিষেধক টিকাটা, সেই ম্যালেরিয়ার প্রতিষেধক টিকার নাম হচ্ছে মসকিউরিস্ক। মসকিউরিস্ক, এই মসকিউরিস্ক হচ্ছে ম্যালেরিয়ার প্রতিষেধক টিকা। তাহলে এই কিভাবে প্রতিকার বা প্রতিরোধ করা যায় এবং কোন টিকা, তার নাম কি, কোথায় আবিষ্কার হয়েছে, এই জিনিসগুলো মোটামুটি জানা অনেক বেশি দরকার। তারপরে ম্যালেরিয়া নিরাময়ের মূল ওষুধটা কোথা থেকে তৈরি হয়, যেমন সিনকোনা গাছের বাকল থেকে কিন্তু এই ওষুধটা তৈরি হয়। এই জিনিসগুলা, এই সব কোথা থেকে তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, ওষুধের নামটা কি, টিকার নামটা কি, এই জিনিসগুলো জানাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা ম্যালেরিয়া মোটামুটি সামারি দেখে নিলাম অবজেক্টিভের। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমাদের যা যা পড়ার ছিল, যা যা অবজেক্টিভের জন্য জানার ছিল, ইম্পর্টেন্ট ছিল, আমরা জেনে নিলাম। তোমরা আমাদের সাথে আমাদের নেক্সট লাইভ ক্লাসটিতেও থাকবে, যেখানে আমরা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এই যে অণুজীব চ্যাপ্টারে আমরা দেখলাম কি কি জিনিস ইম্পর্টেন্ট, কি কি জিনিস পড়তে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যে যে টিপস অ্যান্ড ট্রিক্স দরকার হয় অবজেক্টিভের জন্য আমরা সেটা পড়ে নিলাম। তাহলে তোমরা ভালো থাকবে অ্যান্ড নেভার স্টপ লার্নিং।